এই যে বন্ধুরা, ভালোবাসার সকল রকমের গল্প পেতে আমাদের বোম্বে ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন না প্লিজ। ব্যাংক নিজের মতো কাজটা করছে প্রহর। আই থিঙ্ক এ ব্যাপারে আমাদের মাথা না ঘামানোই ভালো। কিন্তু প্রাপ্তি যে আশ্রমে টাকাটা ডোনেট করেছে তার জন্য এখন প্রাপ্তিকেই ব্যাংকে এসে স্টেটমেন্ট দিতে হবে, অ্যান্ড দ্যাটস টোটালি ইম্পসিবল। আমাদের কোম্পানির থেকে আশ্রমে কিছু ফান্ড ডোনেট করে দিতে পারি সর্বোচ্চ, এছাড়া আর কিছুই করার নেই আমার এ ব্যাপারে। আর সর্বোপরি অ্যান্ড আই অ্যাম গেটিং লেট, এ ব্যাপারে তোমার সাথে পরে কথা বলছি, রাখছি। ফারহানের কলটা কেটে দিতেই প্রহরের যেন হুঁশ ফিরল। প্রাপ্তির ব্যাংকে গিয়ে স্টেটমেন্ট দেওয়ার ব্যাপারটা এই মুহূর্তে অসম্ভব সেটা প্রহরও জানে, তবু ফারহানের বলা প্রাপ্তিকে ব্যাংকে এসে স্টেটমেন্ট দিতে হবে, এন্ড দ্যাটস টোটালি ইম্পসিবল কথাটা কেন এত কানে এসে লাগছে প্রহরের। আর ফারহানকে প্রাপ্তির অপারেশনের ব্যাপারটা কেন বলতে পারেনি সেটাও মাথায় ঘুরপাক খাচ্ছে প্রহরের। এই কেন এর উত্তর প্রহরের কাছে নেই বলে আরো বৃতৃষ্ণা লাগছে প্রহরের। সব মাথার মধ্যে কেমন গুলিয়ে যাচ্ছে, কিছু একটা মনে প্রত্যেক কারোর নাম্বারে ডায়াল করলো এবার প্রহর। ফারহান জানুক বা না জানুক কয়েকজন মানুষের প্রাপ্তির ফিরে আসার ব্যাপারটা জানাটা জরুরি। তারাই না হয় খুঁজে বের করুক প্রাপ্তির হুট করে অসুস্থ হওয়ার পিছনে কে বা কারা দায়ী। প্রহর লাঞ্চটা শেষ করে সবে উঠেছে এমন সময় নীরবের কল এলো। প্রাপ্তির সেন্স এসেছে। অফিস থেকে হসপিটালের দিকে রওনা দিল প্রহর। প্রাপ্তির সাথে কয়েকটা ব্যাপারে ক্লিয়ার হওয়া অনেক জরুরি হয়ে গেছে এই মুহূর্তে। আরও ধোঁয়াশা বাড়ার আগেই পুরোটা জানতেই হবে প্রহরকে। নীরব একটা পেশেন্টকে চেক আপ করে প্রাপ্তির কেবিনে এসে দেখলো প্রাপ্তির বেডের পাশেই বসা প্রহর। প্রহর প্রাপ্তিকে এক গ্লাস জুস খাইয়ে দেওয়ার চেষ্টা করছে, আর প্রাপ্তি বাচ্চা মেয়ের মতো মুখ ফিরিয়ে নিচ্ছে। দৃশ্যটা দেখেই যেন মাথায় রক্ত উঠে গেছে নীরবের। কেবিনে ঢুকে প্রহরের হাত থেকে আচমকা গ্লাসটা টান দিয়ে নিয়ে ফ্লোরে ছড়ে ফেলল নীরব। নীরবের এমন আচরণে প্রহর আর প্রাপ্তি দুজনেই চমকে উঠেছে। নীরব চোখ গরম করে একবার প্রহরের দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে প্রাপ্তির দিকে তাকালো। রাগে দাঁতে দাঁত চেপে চোখ শক্ত হয়ে গেছে নীরবের। প্রহর অবাক চোখে নীরবের দিকে তাকালো। সদা হাসি খুশি শান্ত নীরবকে এর আগে কখনো এতটা রাখতে দেখেছে বলে মনে পড়ছে না প্রহরের। তাই হয়তো নীরবের এমন রাগী লুকটা হজম করতে একটু সময় লাগলো প্রহরের। আমি ছাড়া আর কারো দেওয়া কিছু খাবার খাবে না বলেছিলাম না তোমাকে? কথা কানে যায় না তোমার? এবার সামান্য ডোজের কোনো ফুড পয়জনও তোমার বডিতে গেলে কি হতে পারে সে ব্যাপারে কোনো ধারণা আছে তোমার? 6টা মাস জীবন মৃত্যুর মাঝে ঝুলে থেকেও এই কমন সেন্সটুকু না হলে তোমাকে আর কি বোঝাবো আমি, বলতে পারো? নাকি বাঁচার কোনো শখই নেই তোমার? কোনটা? অ্যান্সার মি প্রাপ্তি। তুই এত ওভার রিয়াক্ট করছিস কেন নীরব? সামান্য একটা ফ্রুট জুসই তো দিচ্ছিলাম প্রাপ্তিকে, তোর এভাবে রেগে যাওয়ারই বা মানে কি? প্রহরের কথা শোনা মাত্রই নীরবের রাগটা এবারে বাঁধ ভাঙল। এক পা এগিয়ে এসে প্রহরের কলারটা চেপে ধরেছে, সোজা প্রহরের চোখের দিকে তাকিয়েছে নীরব। তোকে শুধু প্রাপ্তির অপারেশনের খবরটা জানিয়েছি আমি প্রহর। এরপর থেকে তুইও প্রাপ্তির ধার কাছেও অ্যালাউড না। কথাটা মাথায় ঢুকিয়ে নে। হোয়াট দ্য হেল আর ইউ টকিং অ্যাবাউট নীরব? আমি প্রাপ্তিকে দেখতে হসপিটালে আসবো কি আসবো না সেটা ঠিক করে দেওয়ার তুই কে? আর আমি কেনই বা আসবো না এখানে? বিয়ে করেছি তার মানে এই নয় যে প্রাপ্তির সাথে আমি কোনো ধরনের যোগাযোগ রাখতে পারবো না। কেন আসবি তুই? কেন আবার ওকে মেরে ফেলার চেষ্টা করতে? নো ওয়ে, তোকে আর প্রাপ্তির আশেপাশেও দেখতে চাই না আমি। জাস্ট গেট লস্ট। প্রহরকে প্রায় ধাক্কা দিয়ে কেবিনের দরজাটিকে ঠেলে দিয়ে উল্টো দিকে ঘুরে নিজের রাগ সামলানোর চেষ্টা করছে নীরব। আর প্রহর পড়তে পড়তে নিজেকে সামনে নিয়ে অবাক দৃষ্টিতে একবার নীরবের দিকে তাকাচ্ছে আর একবার প্রাপ্তির দিকে তাকাচ্ছে। এবারে প্রহরেরও রাগ উঠে গেল। এগিয়ে এসে নীরবের অ্যাপ্রনের কলার চেপে টেনে নীরবকে নিচে থেকে ফিরিয়ে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে একটা চড় বসালো নীরবের গালে। নীরব রাগের চোটে প্রহরের কলা চেপে ধরে প্রহরকে মারতে তেড়ে এলো। রীতিমতো হাতাহাতি সিচুয়েশন হয়ে গেল প্রাপ্তির ছোট্ট কেবিনটায়। প্রাপ্তি ক্লান্ত গলায় ওদের দুজনকেই যে হাজারবার মারামারি করতে নিষেধ করছে সেটা প্রহর বা নীরব কারোরই কানে গিয়ে পৌঁছাচ্ছে না। প্রাপ্তি এবারে হাত বাড়িয়ে একটা পানির গ্লাস ধরতে পেরে সিঁড়ে ফ্লোরে দুর্বল হাত দিয়ে ফ্লোরে ছুঁড়ে মারল। কাছের গ্লাসটা ফ্লোরে পড়ে টুকরো টুকরো হয়ে যেতেই প্রহর আর নীরব দুজনেই প্রাপ্তির দিকে তাকালো। তোমরা দুজনে থামবে প্লিজ? কি চাইছো কি তোমরা? আমি এই হসপিটাল থেকেও পালিয়ে যাই এটাই চাইছো তো? এবার এখান থেকে বেরিয়ে গেলে আমার লাশটাকেই পাবে তোমরা, কথাটা মাথায় রেখো দুজনেই। প্রাপ্তির কথাটা শেষ হতেই নীরব প্রহরের শার্টের কলারটা ছেড়ে দিয়ে প্রাপ্তির দিকে টকটকে লাল চোখে তাকালো। বেড থেকে এক পাও যদি নিচে নামানোর চেষ্টা করো প্রাপ্তি, তাহলে তোমাকে খুন করে ফেলবো আমি। কথাটা মাথায় ঢুকিয়ে নাও। আর তোমার এই বন্ধুটিকে বলো আর কখনো যেন তোমাকে এক ফোঁটা পানিও খাওয়ানোর চেষ্টা না করে। তুমি ওকে অন্ধের মতো বিশ্বাস করতেই পারো, সেটা তোমার সমস্যা। বাট আমি আগেই বলেছি, আই ডোন্ট বিলিভ হিম। তোমার সাথে দেখা করতে আসুক সেটা মেনে নিতে পারবো, কিন্তু আবার তোমার কোনোভাবে ক্ষতি করতে চাইলে
সেটা আমি মরে গেলেও মানবো না। কথাটা ভালো করে বুঝিয়ে দিও তোমার বন্ধুকে। নীরবের কথাগুলো শুনে প্রহর নীরবের অ্যাপ্রনটা আরো শক্ত করে চেপে ধরে নীরবকে নিজের দিকে ফেরালো। তোর যা বলা সরাসরি আমাকে বল নীরব। তোর কি ধারণা আমি প্রাপ্তিকে খুন করতে এসেছি? তোকে সাফাই দেওয়ার আমার কোনো দরকার নেই প্রহর। আমি শুধু জানি কেউ একজন প্রাপ্তিকে স্নো পয়জন দিচ্ছিল, খুন করার চেষ্টা করেছে প্রাপ্তিকে। সেটা তুই হোস বা অন্য যে কেউ, আই ডোন্ট কেয়ার। বাট তাকে কাজটা করার আর একটা সুযোগও আমি দিতে চাই না। আর হ্যাঁ, তুই প্রাপ্তিকে নিজের জীবন থেকে সরিয়ে দিয়েছিস বা প্রাপ্তি তোর জীবন থেকে সরে গেছে, যাই বলিস না কেন, বাস্তবটা হলো তোর জীবনে এখন অন্য একজন মানুষও এসেছে। তোর কি মনে হয় না প্রাপ্তির কাছে এভাবে এসে তুই মেয়েটাকে ঠকাচ্ছিস? যাকে নিজের জীবনে জায়গা দিতে পারিসনি, তার কথা না ভেবে যে তোর লাইফে বর্তমান, তাকে নিয়েই সুখে থাক। এটাই সাজেস্ট করব আমি। দুই নৌকায় পা দিয়ে নিজের সুখটা নষ্ট করিস না প্রভুষ। থ্যাঙ্কস ফর ইউর অ্যাডভাইস মিস্টার নীরব। আজ প্রাপ্তির জায়গায় তুই বা তন্ময় থাকলেও যে এভাবে ছুটে আসতাম, এটা কেউ জানুক না জানুক একজন জানে। তাকে ঠকানোর কোনো ক্ষমতা অন্তত আমার নেই। আর হ্যাঁ, জুসটা নার্স দিয়ে গেছে প্রাপ্তিকে খাওয়ানোর জন্য, আমি নিজে থেকে নিয়ে আসিনি। একটা কথা জেনে রাখ তুই নীরব, তুই আমাকে বিশ্বাস কর বা না কর, প্রাপ্তির এই অবস্থার জন্য যে দায়ী তাকে আমি শাস্তি দিয়েই ছাড়বো। তাতে তুই আমার পাশে থাক বা না থাক, নিজের খেয়াল রাখিস প্রাপ্তি। আমি পরে আবার আসবো। নীরবকে হালকা ধাক্কা দিয়ে প্রহর কেবিনটা থেকে বেরিয়ে গেল। নীরবের রাগটা ততক্ষণে কিছুটা শান্ত হয়ে এসেছে। এই 6 মাসে এই প্রথমবারের মতো নীরবের মনে হলো প্রহরকে সন্দেহ করে ভুল করলো না তো নীরব। আসলে এইসবের পেছনে প্রহরের হাত আছে নাকি অন্য কারো? দেখতে দেখতে 2 মাস কেটে গেছে। গত 2 মাসে প্রহর প্রায় প্রতিদিনই সকালে বেরিয়ে গেছে আর বাসায় ফিরেছে সবাই ঘুমিয়ে যাওয়ার পর। প্রহর যত রাত করেই ফিরুক না কেন, তিথি ঠিকই ওর অপেক্ষায় জেগে বসেছিল। সারাদিনে হাড় ভাঙা ক্লান্তি আর ছোট ছুটির পর তিথিকে পাশে পেয়ে যেন সমস্ত টায়ার্ডনেস কেটে যায় প্রহরের। আজও বাড়ি ফিরে তিথিকে ওর জন্য ডাইনিং টেবিলে খাবার সাজিয়ে বসে থাকতে দেখে হাসলো প্রহর। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসে খেতে বসলো প্রহর। তিথি প্লেটে খাবার বেড়ে দিচ্ছে দেখে প্রহর তিথিকেই খাইয়ে দেওয়া শুরু করলো। তিথি অবাক চোখে প্রহরের দিকে তাকিয়ে কিছু জিজ্ঞেস করবে তার আগেই প্রহর আরেক লোকমা খাবার তিথির মুখে পুড়ে দিল। দুজনে খাওয়া শেষ হলে তিথি প্লেট বাড়িগুলো গুছিয়ে কিচেনে রেখে আসে। জন্য উঠে দাঁড়াতেই প্রহর তিথিকে পাঁচাগুলো করে তুলে নিয়ে দোতলার দিকে পা বাড়ালো। প্রহরের হুট করে এমন কাজে তিথি খেয়ে ধরে রাখতে না পেরে প্রহরের গলা চড়িয়ে ধরে প্রহরের দিকে তাকালো। প্রহর তিথিকে রুমে নিয়ে গিয়ে বিছানায় বসিয়ে দিয়ে তিথির পাশে বসে পড়ল। তিথি প্রহরের দিকে তাকাতেই প্রহর আলতো হাতে তিথির গানে হাত ছুঁয়ে দিয়ে তিথির দিকে এগিয়ে এসে তিথির কানে ঠোঁট ছুঁয়ে দিয়ে তিথির ঘাড়ে নাক ঘুষলো। কি করছেন? ম্যাডামকে একদমই সময় দেওয়া হচ্ছে না, তাই কি রাগ করে আছেন ম্যাডাম? আমি রাগ করিনি। আপনার কেন মনে হচ্ছে আমি রাগ করেছি? আমি রাগ করিনি, সত্যি। রাগ করনি সত্যি? তাহলে আমার বউটার ঠোঁটের কোণে হাসিটা নেই কেন? বউয়ের ঠোঁটের কোণে মিষ্টি হাসিটা কতটা মানায় তিনি কি তা জানেন না? আমি রাগ করিনি, সত্যি। তাই নাকি? রাগটা করা উচিত ছিল না ম্যাডাম। আপনার হাজবেন্ড সে কোন সকালে আপনাকে রেখে বেরিয়ে যায়, ফিরতে এত রাত করে। রাগ করা কি উচিত ছিল না? কি ম্যাডাম, রাগ করলে আমি আদর দিয়ে তার রাগ ভাঙাতাম, বাট তিনি তো রাগ করলেনই না। এখন তো আমারই রাগ হচ্ছে, তার কি হবে? আপনার রাগ হচ্ছে কেন? রাগ হচ্ছে কারণ আজকাল এত তাড়াহুড়ায় থাকি যে ম্যাডামের সাথে অফিসে যাওয়ার আগে দেখা করার সময়টাও হয়ে ওঠে না। ম্যাডামের আদরগুলো তাই পাওয়া হয় না। রাগ হবে না বলো? কি বলছেন এসব? এখন কথা হলো আমার রাগ হয়েছে, এখন কি করা যায় বলো তো? তিথি কিছু বলার আগেই প্রহর তিথির কানে আলতো করে চুমু দিয়ে তিথির ঘাড়ে মুখ ডুবে দুষ্টুমিতে মেতেছে। তিথিকে বিছানায় শুয়ে দিয়ে তিথি নাকে নাক ঘষে তিথির পুরো মুখে ভালোবাসার পরশ বুলিয়ে দিতে শুরু করেছে প্রহর। তিথির মুখটা লজ্জায় লাল হওয়া শুরু করতেই প্রহর তিথির ঠোঁট জোড়া নিজের ঠোঁটের আগলে আটকে নিয়েছে। তিথিও এবারে প্রহরের ভালোবাসার চাদরে নিজেকে সঁপে দিয়েছে স্বেচ্ছায়। রাত বাড়ার সাথে সাথে ওরা দুজনেও হারিয়ে গেল ভালোবাসার অন্য কোনো দুনিয়ায়। বহুদিন পর লম্বা একটা ঘুম হলো প্রহরের। সকালে অফিসে যাওয়ার কোনো তাড়া নেই আজ প্রহরের, তাই একটু বেলা করেই উঠেছে প্রহর। চোখের ঘুমের রেশ কারিয়ে চোখ মেলে তাকাতেই দিদিকে ওর দিকে অপলকে তাকিয়ে থাকতে দেখে প্রহর একটু অবাকই হলো। প্রহরের এমন হুট করে ওর দিকে তাকানোয় তিথি বেশ লজ্জায় বেড়ে প্রহরের কাছ থেকে সরে আসার চেষ্টা করলো। প্রহর হাত বাড়িয়ে তিথিকে নিচের বুকে টেনে নিয়ে তিথির কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল। প্রহরের ঠোঁটের ছোঁয়ায় তিথি একবার চোখ বুজে নিয়ে আবার মুখ তুলে প্রহরের দিকে তাকালো। প্রহর ব্রু নাচিয়ে তিথির দিকে তাকাতেই তিথি মিষ্টি করে একটা হাসি দিল। মিষ্টি হাসিটা বউয়ের ঠোঁটের কোণে থাকলে কত সুন্দর মানে দেখেছো? আর ম্যাডাম কিনা রোবটের মতো থ হয়ে
ঘুরে বেড়াচ্ছেন সারাদিন, কি চলছে আপনার মনে বলুন তো ম্যাডাম? কিচ্ছু চলছে না। আপনি আজকে অফিসে যাবেন না? বাসায় ফিরতে দেরি হলে গাল ফুলিয়ে থাকো, আর বাসায় আছি এখন তবু ভাগাতে চাইছো অফিসে, ব্যাপারটা কি আপনার ম্যাডাম? না মানে প্রতিদিন তো ভোরে ভোরে চলে যান, তাই জিজ্ঞেস করলাম। প্রহর হেসে তিথির আধ ভেজা চুলগুলো আঙুলে বেঁচিয়ে দুষ্টুমিতে মাতল কিছুক্ষণ। তিথি অবাক অবাক বিস্মিত চোখে প্রহরকে দেখছে। লোকটার মাঝে মাঝে কি হয় সেটা বোঝা মুশকিল। হুট করে এত রোমান্টিক মুডে থাকে, আবার হুট করেই সারাদিন ভদ্রলোকের খবরই নেই। এত অদ্ভুত কেন এই মানুষটা, কে জানে। তিথির কথাগুলো ভাবার ভাগে প্রহর তিথির কোমরটা আলতো করে জড়িয়ে নিয়ে তিথিকে কাছে টেনে নিয়ে ঠোঁটের ঠোঁট ডুবিয়ে দিল। গত কয়েকটা মাস গাধার মতো খাটুনি গেছে বুঝলে। একটা ফরেন কোম্পানির সাথে ডিল নিয়ে ঝামেলা চলছিল, বহু চেষ্টার পর ডিলটা ক্র্যাক করতে পেরেছি। এদিকে প্রাপ্তিকে ফুল অবজারভেশনে রাখা হয়েছে। গতকালই ওকে হসপিটাল থেকে ডিসচার্জ দিল। ভিজিটিং আওয়ারের বাইরে ওর সাথেও দেখা করা রীতিমতো অসম্ভব ছিল। আপাতত এবার থেকে ঘড়ি দেখে ছুটতে হবে না। প্রাপ্তির সাথে দেখা করতে গেলে তার উপরে প্রাপ্তির কেসটা নিয়ে অফিসারদের সাথে ডেইলি যোগাযোগ করতে হচ্ছে। প্রাপ্তির এনজিওটারও রেজিস্ট্রেশনটা কোথায় আটকে গেছে তার জন্য ছুটি করতে হয়েছে কয়েকদিন। এসব করতে করতে আশ্রমেও যাওয়া হচ্ছে না, ম্যাডামকেও সময় দেওয়া হচ্ছে না। কি একটা অবস্থা বলতো, পুরো এলোমেলো হয়ে গেছে কয়েকটা মাস। এবার একটু কাজ করবে আশা করি। প্রাপ্তি আপু বাড়ি ফিরে গেছে? না, নীরব কিছুতেই রাজি হয় না। আসলে প্রাপ্তি এখনো সেরকম ভাবে সুস্থ হয়নি, একটু অসাবধান হলেই আবার অসুস্থ হয়ে পড়বে মেয়েটা। নীরব এই সময় কিছুতেই চোখের আড়াল করতে চাইছে না প্রাপ্তিকে, কাউকে ভরসাও করছে না ছেলেটা। কি আর করা। ও প্রাপ্তি আপুর ভাইয়া রাগ করবে না বাসায় না গেলে? ভাইয়াও তো আপুর জন্য এতদিন অপেক্ষা করে আছে, তাই না? অফিসাররা গ্রিন সিগন্যাল না দেওয়া পর্যন্ত মনে হয় না নীরব প্রাপ্তিকে বাড়িতেও যেতে দিবে। ও আমাকে বিশ্বাস করতে পারছে না। ফারহান ভাইকে আর কি বিশ্বাস করবে? কি? নীরবের এক একটা লজিকে আমার মাঝে মাঝে নিজেরই সবাইকে সন্দেহ হতে শুরু করেছে। তাই আমিও ফারহান ভাইয়াকে কিছু বলিনি। দেখা যাক অফিসাররা কি বলে। উঠুন না, ব্রেকফাস্ট করে নিন। ওকে, তুমি রাস্তা রেডি করো, আমি শাওয়ার নিয়ে আসছি। তিথি প্রহরের জন্য নাস্তা রেডি করতে ছুটল। টেবিলে নাস্তা সাজিয়ে বেশ অনেকক্ষণ অপেক্ষা করার পরেও প্রহর ডাইনিং রুমে আসে না দেখে তিথি নিজেই আবার রুমে এলো। রুমের বাইরে দাঁড়িয়ে প্রহরকে একদম টিপটপ হয়ে রেডি হয়ে আয়নায় নিজের চুল ঠিক করতে দেখে তিথি থতমত খেয়ে গেল। প্রহরকে দেখতে দেখতে কখন রুমে এসে প্রহরের পেছনে এসে দাঁড়িয়েছে তিথি নিজেও জানে না। প্রহর আয়নায় নিজের পেছনে তিথির প্রতিছবিটা দেখে প্রহর ঘুরে তিথির কোমর জড়িয়ে নিয়ে তিথির দিকে তাকালো। লুকিয়ে লুকিয়ে আমাকে দেখা হচ্ছে তাই না ম্যাডাম? তা দেখছিনি যখন সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে কথা বলুন, লুকিয়ে দেখার কি দরকার? আপনি কোথায় যাচ্ছেন? এই যে বললেন অফিসে যাবেন না। একটু কাজ আছে ম্যাডাম, তাড়াতাড়ি ফিরে আসার চেষ্টা করব। ও চলুন ম্যাডাম, নাস্তা করে বের হব, তাই একেবারে রেডি হয়ে নিলাম। আসুন নাস্তা করে নেবেন। তিথি প্রহরের সামনে থেকে সরে যাওয়ার চেষ্টা করতেই প্রহর তিথির কোমর টেনে ধরে আবার নিচে থেকে ফেরালো। প্রহর বাইরে যাবে শুনে তিথির মুখটা ফ্যাকাশে হয়ে গিয়েছিল। প্রহর কোথায় যাবে এই প্রশ্নটা খুরখুর করছে তিথির মাথায়, কিন্তু জিজ্ঞেস করার সাহসটা হচ্ছে না। কেন সেটা তিথি নিজেও জানে না। প্রহর এতক্ষণ তিথির ভাবুক মুখটার দিকে তাকিয়েছিল। এবারে প্রহর তিথির গালে আঙুল ছুঁয়ে দিতেই তিথি প্রহরের দিকে তাকালো। আবার কোন দুনিয়ায় হারিয়ে গেলেন ম্যাডাম, কিছু কি বলবেন? বলার থাকলে বলে ফেলুন, কাজ শেষ হতে দেরি হলে ফিরতেও দেরি হবে, তখন কিন্তু বলার সুযোগ পাবেন না। তখন আবার মন খারাপ করে বসে থাকলেও আমাকে দোষ দিতে পারবেন না ম্যাডাম। সো যা বলার এখনই বলে ফেলুন। বলছি যে ইম্পর্টেন্ট কাজ না থাকলে যাবেন না প্লিজ। বুঝিনি, কি বলবেন আবার বলুন তো ম্যাডাম। বলছি বেশি জরুরি কাজ না থাকলে আজ বাইরে যাবেন না প্লিজ। কি বলছেন শুনতে পাচ্ছি না ম্যাডাম, যা বলার একটু ক্লিয়ার করে বলুন। জি। কথা আমার কান পর্যন্ত এমন ভাবে বললে হয়তো আমার কথা মানতেও পারি, কিন্তু আপনি সেভাবে কথাগুলো বলছেন না, ফলে আমিও আপনার কথাটা রাখতে পারলাম না। সরি মাই ডিয়ার ওয়াইফ। প্রহর ঠোঁটের কোণে বাঁকায় একটা হাসি ফুটিয়ে তিথির সামনে থেকে সরে একবার সামনে যেতেই তিথি পেছন থেকে প্রহরের শার্টটা টেনে ধরল। প্রহর মুখ না ফিরিয়েই হাসলো নিঃশব্দে। কি হলো ম্যাডাম, কিছু কি বলছেন? কিছু তো শুনতে পেলাম না এখনো, দেরি হয়ে যাচ্ছে কিন্তু। তিথি কয়েক মিনিট কিছু বলতেও পারল না, আবার প্রহরের শার্টটা ছেড়েও দিল না। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে এবারে প্রহরের পিঠে কপাল ঠেকিয়ে চোখ বুঝে নিল তিথি। যেও না প্লিজ। তিথির কথাটা শুনেই প্রহরের ঠোঁটের কোণের বাঁকা হাসিটা আরো কিছুটা চওড়া হলো। প্রহরের এতদিনের চাওয়াটা আজ পূরণ হয়েছে। সোজা পথে মেয়েটা ওর কথা মানবে না বলে একটু প্যাচ কষে নিজের কাজ হাসিল করে নিয়েছে প্রহর। অন্যদিকে হসপিটাল থেকে নীরবের সাথে বাসায় ফিরেছে প্রাপ্তি। অ্যাম্বুলেন্সে করে হসপিটাল থেকে বাসায় ফিরতে ঘন্টাখানেকের মতো সময় লেগেছে। আর এইটুকু জার্নিতে কেমন হাঁপিয়ে উঠেছে মেয়েটা।
নীরব টেনশন করবে বলে কথাটা নীরবকে বলেনি প্রাপ্তি। নীরবকে বারবার জিজ্ঞেস করেছে কোনো সমস্যা হচ্ছে কিনা, প্রাপ্তিও বারবার জবাবে নাই বলেছে। নীরব তাই একটু সাহস করেই প্রাপ্তিকে রুমে শুয়ে দিয়ে প্রাপ্তির জন্য খাবার রেডি করতে রান্নাঘরে গেছে। এদিকে নীরব রুম থেকে যাওয়ার কিছুক্ষণ পরে কেমন দম বন্ধ লাগছে প্রাপ্তির, গলাটা শুকিয়ে যেন কাঠ হয়ে গেছে। বিছানার পাশেই বেডসাইড টেবিলের উপরে একটা গ্লাস আর পানি ভর্তি জগ থেকে উঠে বসে হাত বাড়িয়ে জগ থেকে গ্লাসে পানি ঢালার চেষ্টা করলো, কিন্তু দুর্বল শরীরে পানি ভর্তি জগটা থেকে গ্লাসে পানি ঢালতে গিয়ে হাত থেকে জগ আর গ্লাস দুটোই ফ্লোরে পড়ে টুকরো টুকরো হয়ে গেল। আর ভারী জগটা হাত থেকে পড়তেই প্রাপ্তির চোখ মুখের সামনেও অন্ধকার ঘনিয়ে এলো। দমটা এবারে একেবারেই বন্ধ হয়ে এসেছে প্রাপ্তির। চোখ মুখ অন্ধকার হয়ে যাওয়ার আগে পুরো রুমটা যেন একবার কেঁপে উঠল প্রাপ্তির চোখের সামনে, আর প্রাপ্তিও লুটিয়ে তোমার বিশ্বাস